কষ্ট হয় জানো তো, অনেক কষ্ট করে এই সংসারটাকে একটু একটু করে তিল তিল করে ভালোবেসে গুছানোর চেষ্টা করি। অনেক দিনই হলো তোমাদের সঙ্গে আমার দুঃখ কষ্ট কিছুই শেয়ার করি না। আজকে আমার অনেক একটা বড় মানে আমার লাইফে একটা মূল্যবান জিনিস যেটা ভীষণভাবে হারিয়ে গেছে, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর একটু আমার ভাবনাটা বোঝার চেষ্টা করো। আজকে আমি তোমাদের সঙ্গে একটু আমার মন খুলে কথা বলতে চাই। আমি প্রতিদিন ব্লগ দিই, হয়তো আমার সব কিছু তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতে পারি না। আজকে আমি ভেবেছি মন খুলেই সবটা শেয়ার করব, যাতে তোমরা আমার সঙ্গে বুঝতে পারো জিনিসটা কি হলো। আর দেখো, রাত্রেবেলা বানিয়েছিলাম রুটি আর নলিন গুড় দিয়ে সিমাই। তো আমার মেয়ের খুব পছন্দ, সেই জন্য তো এই যে একটু খেয়ে নিচ্ছি। আর সকালবেলা রান্নাবান্না করব, তো চলো একবারে সকালবেলা দেখা হচ্ছে। আর সত্যি মনটা একদমই ভালো নেই, তার কারণটাও বলবো, তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি, আর মেয়েটাকে ডেকেই যাচ্ছি, ও তো উঠতেই চাইছে না। তাও বললাম ওঠ, আজকে যেহেতু প্রাইভেট নেই ওই জন্য একটু লেট করেই উঠা হয়েছে। আর বিছানার ভিতর দেখো কত মানে সব ব্ল্যাঙ্কেট, এগুলো গোছাতে হবে। তার আগে ভাবলাম মাথাটা একটু আঁচড়ে নিয়ে, আর চুল প্রচণ্ড পরিমাণে পড়ছে, একটুও ভালো লাগছে না কোনোভাবেই। আর আমাদের পূব দিকে জানলাটা খোলা মাত্রই মানে আজকে তো তেমন বেশি একটা রোদ ওঠেনি, তবুও কুয়াশাটা মনে হচ্ছে ঘরের ভিতর ঢুকে যাচ্ছে। আর এই যে মাথায় টুপিটা পরে নিলাম, এই টুপিটা পরে নিলে সত্যি ঠান্ডাটা অনেক কম লাগে। আর সোয়েটার ছাড়া তো কাজই করা যায় না। সকালবেলা দেখো বাজারও করে নিয়ে আসছি, বাজার করেছি, একটুখানি শিম এনেছি। আজকে সকালবেলা ভেবেছি সিদ্ধ ভাত রান্না করবো। আর এই লাউটা না দুদিন আগে এনেছিলাম, ভাবলাম আজকে যদি চিংড়ি মাছ ওঠে তাহলে কিন্তু আমি এই চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব। আজকে সত্যি তাই উঠেছে, আর পেঁয়াজের কালি। আর এখানে দেখো চিংড়ি মাছটাও নিয়ে এসেছি। আর এই যে বাসন টাসন মাজবো। আর দেখো আকাশের অবস্থা, মানে কুয়াশা ভর্তি, মানে চারিদিকে ভীষণ কুয়াশা। আর একটু হালকা রোদের দেখা পাচ্ছি, হালকা, খুব একটা বেশি না। তো চলো আগে চাটা বানিয়ে নিই। চা বানিয়ে নিয়ে যাব ওই ঘরে, মানে ওই দোকানে চা খাবো। সিঞ্জিনির বাবা সকালবেলা উঠে দোকান খোলা হয়ে গেছে, আর সিঞ্জিনির পড়া নেই বলে ভাবলাম যে তিনজনে মিলে আগে চাটা খেয়ে নিই। মাছ কিনেছি, সবটা কিনেছি, পয়সা দিতে যাব। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতের লাইফে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো দোকানে চা নিয়ে এসেছি, জল খাবো, তো জলটা নেই, শেষ হয়ে গেছে। ওকে বললাম জলটা নিয়ে আসো। আর এই যে গরম গরম চা। আজকে উঠতে একটু লেট হয়েছে, তার কারণ মেয়ের আজকে পড়া নেই। তো ভাবলাম সকালবেলাটা আজকে আর তরকারি রান্না করবো না, একটু শীতবাতি করবো। তো চলো এই যে চা নিয়ে এসেছি, চাটা খাই, তারপরে বাজারে যত করে নিয়ে আসছি তার টাকা। কে বলেছে এটা ব্ল্যাক কফি বাবা? এটা তো চা। হ্যাঁ, তুমি কি খাও? আজকে সিদ্ধ ভাত রান্না করবো, সিদ্ধ ভাত খেয়ে স্কুলে যাবা। ও, তুমি দুধ। তো সিঞ্জিনি এখানে প্রতিদিন একটা জিনিসই করে, দুধের প্যাকেট এনে রেখে দেয়, আর ও বলে কি একটু দুধ চা খাবে। তো আমি তো প্রায় দুধ চা বানাই না, মানে কোনোদিনও বানাই না, দুই একবার শখ করলে বানাই। আর দেখো সেই কালকের সেই সিমাইটা রয়েছে, তো একটুখানি রুটি রয়েছে। তো সকালবেলা যেহেতু সিদ্ধ ভাত খেয়েছি, এই যে 1টার দিকে আমি রান্না করতে এসেছি, ভাবলাম ওই রুটিটুকু ফেলা যাবে, তার থেকে আমি 2-3 চামচ সিমাই দিয়ে খেয়ে নিই। আর মেয়ে গেছে স্কুলে, স্কুল থেকে এসে বলছে মানে ও খাবে, তাই জন্য ওর জন্য রেখে দিলাম। আর দেখো লাউটা আমি নিয়ে বসে পড়লাম। লাউটা কিন্তু ভীষণই কচি, লাউটা এনেছি আমাদের পাশেরই পিসির কাছ থেকে। আর পিসি আমার কাছ থেকে অনেকই কম নিয়েছে দাম, বলছে বৌমা এই লাউটা তুমি নিয়ে যাও, রান্না করে খেও। আর বিশেষ করে আমার বর লাউ একদমই পছন্দ করে না, তারপরেও দেখো আমি ভাবলাম যে একটু এরকম ধরনের সবজিও তো খেতে হয়, তাই না? তো ওই জন্য ভাবলাম একটু লাউ চিংড়ি রান্না করব, সঙ্গে বড়ি টড়ি দিয়ে। আর এই জন্য লাউটাকে সুন্দর করে কেটে নিচ্ছে। আর লাল শুকলাগুলো সঙ্গে একটুখানি আমি পেঁয়াজের কালি আলু দিয়ে ভাজবো। দেখো পেঁয়াজের কালিগুলো এখন কেটে নিচ্ছে। এখন পেঁয়াজের কালির এখন খুবই সস্তা, দামটা একদম কমেই গেছে, তাই জন্য এনেছি। চিংড়ি মাছটা ধুয়ে এনে রেখে দিয়েছি। আর এখানে একটু বড়িও দেবো, ভাবলাম এটা আমাদের দোকানের তৈরি করা বড়ি, মানে আমার শাশুড়ি মার দোকানের। আর এখানে এই যে লাউ কড়াই চাপিয়ে দিয়েছি। তো চলো আমি এই তরকারিটা করে নিই। তো কড়াইতে বেশ পরিমাণে একটু তেল দিয়ে একটু চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তার ভিতর দেখো ওই লাউ আর যে বড়িগুলো রেখেছিলাম ভেজে, সেটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে এখন এটাকে ভালো করে কষাবো, মানে এর ভিতর নুন আর হলুদ দেবো, তাছাড়া কোনো মশলা যাবে না। আর এমনি মশলা ছাড়াই রান্না করব।
তো আগের দিন তো মশলা দিয়ে তরকারি খেয়েছি, তাই ভাবলাম 2-1 দিন একটু পাল্টে পুল্টে খেতে হয়, তাই না? আর লাত তরকারি এইভাবে রান্না করলে সত্যি খুব ভালো লাগে। আর একটু ধনেপাতা এনেছিলাম, ভেবেছিলাম লাত তরকারির ভিতর দেবো, কিন্তু রান্না করতে করতে ওই যে মাথার ভিতরে একটা টেনশনই ঘুরঘুর করছে, যেটা তোমাদের বলিনি, সেটা বলবো, একটু ভিডিও লাস্ট পর্যন্ত দেখো। আর সেই জন্য সে ধনেপাতাটাও দিতে ভুলে গেছে। লাত তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে না, একটু জিরে ঘষে বেটে দিয়েছিলাম। আর উনুনটাও সুন্দর করে লেপে নিয়েছি, দেখো উনুনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি মনটা ভীষণই খারাপ, মানে আজকে সেই তিল তিল করে গড়ে তোলা আমার ওই জিনিসটা পুরো নষ্ট হয়ে গেল। আমি না সত্যি বুঝতে পারিনি যে আমার এত বড় ক্ষতি হয়ে যাবে। তোমাদের বলছি সবটা। দেখো এই যে এই টিভিটা আমি কিনেছিলাম আজ থেকে 7-8 বছর আগে, তো বিয়ের পরপরই কেনা হয়েছিল। কিন্তু টিভিটার কি সমস্যা হয়েছে আমি বলছি, একদম ভালো টিভি, আমি মানে মাত্র 2 থেকে 3 দিন কি বলবো, আমার সেটটা বক্স কেনা ছিল, সবই কেনা ছিল, কেবিলে আমি দেখতাম। কিন্তু হঠাৎ করে আমার মোবাইল কেনাতে অনেকটা ফোকাস এই মোবাইলের দিকে হয়ে যায়, তারপরে আর কি আমার টিভির দিকে বেশি একটা ধ্যান থাকতো না। অ্যাকচুয়ালি কি বই টই দেখতাম, তখন একটা মেমোরি কার্ড আছে ওইটার ভিতর, ওইটা দিয়ে দেখতাম। এখন কি হয়েছে জানো তো, এই যে আমি ইলেকট্রিক কেটেলটা কিনেছি, ওটা শীতকালে আমি গরম জল করি, তার জন্য আর কি প্রতিদিন আমার জল গরম লাগে। আমার না প্রথমে এই যে ইয়েটা জল গরম করতাম নিচে, তারপরে একদিন কি মনে হলো আমার জায়গাটা আর খুলতে হয়, নামাতে হয়, তো আমি একটা কাজ করেছি, টিভির সামনে সেটটা করেছি। কিছুদিন টিভি আমি চালাই না, 2 দিন আমি টিভি দেখেছি। তখন টিভিটা একটু এগিয়ে, আমার টিভিটা যেহেতু মানে এই কর্নারের দিকে, মানে এখান থেকে ভালো শো করে না, তো আমার টিভিটা একটু এইভাবে কর্নার করে আমার এই দিকে দেখানোর জন্য আনতে হয়। তো ওই করতে কখন যে টিভির সঙ্গে ওই ইলেকট্রিক কেটেলটা টাচ হয়েছে, কখন যে আমি এইভাবে আর কি জল গরম করেছি, তার কারণের জন্য আমার পুরো মনে হয় সম্ভবত তাই জন্য, নাহলে আমার ভালো টিভিটা মানে গুনে গুনে হয়তো 2 থেকে 3 মাস হয়তো দেখেছি রেগুলারলি, মানে তাছাড়া টুকটাক চালানো হয় না, নতুন ঢেকে রাখা হয়, তোমরা তো দেখেছো, সেভাবে দেখাই হয় না, 2-1টা যদি বই দেখি ওই যা। তো টিভিটা আমার পুরো একদম শেষ। তোমাদের যে আমার এই কষ্ট করা টিভিটা, যখন আমার হাজব্যান্ড বিয়ের পর আমি, আমার শ্বশুরবাড়ির রুল ছিল যে বেশি একটা বাড়ি থেকে বেরোনো যাবে না, ঘরের বউ ঘরে থাকো, আর কারোর সঙ্গে তেমন মিশতাম না। বিয়ের পর দেখবে প্রতিটা মেয়েই বেশি একটা সবার সঙ্গে মিশতে বোঝে না, কারণ মিশা উচিত না, কখন কি শুনবে, সংসারে একটা আলাদা ইয়ে। তো দোকান এই করতে করতে না আমি ভাবতাম কি কারো কাছে যাবো না, এবার ঘরের ভিতরে একা একা বোর হতাম, সবসময় দোকানে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকাও সম্ভব না, এবার ভীষণই বোর হতাম। তারপরে যাই হোক আমার হাজব্যান্ড বললো তাহলে একটা টিভি কিনা যাক। আর তোমার দাদাভাই তখন কিছুই করতো না, মানে নর্মালি ওই বাড়িতে থেকে টুকটাক ইনকাম বলতে গেলে কিছুই ছিল না, সত্যি কথা যা তোমাদের সঙ্গে কিছু লুকানোর নেই। তো এই টিভিটা আমার বাবা দিয়েছিল ক টাকা, বলছিল যে ঠিক আছে, তো ওর তো সমস্যা হচ্ছে, ও বাড়ি থাকতে পারছে না, ও তো কত মিশামি, সবার সঙ্গে মিশতে ভালোবাসে, এখন তো আর সেইভাবে কোথাও বেরোতে পারে না, মানে এমনি বেরোতাম না ইচ্ছা করে, ওটা একটা কথা যে থাক, নতুন বউ তো আর সবসময় ঘোরাঘুরি করে না, তো একা একা ভালো লাগতো না, ওই যা। তারপরে তোমাদের দাদাভাই এটা হচ্ছে একদম পয়সা দিয়ে দিয়ে প্রতি মাসে এই টিভিটা কিনেছিলাম প্রায় 17,000 টাকা দিয়ে, হ্যাঁ আমার মনে পড়েছে। তো 10,000 টাকা মতো আমরা দিয়েছিলাম দোকানে, আর ওই 7,000 টাকা আমাদের প্রতি মাসে মাসে কি কষ্ট করে আমাদের এটা টিভির টাকাটা শোধ করতে হয়েছিল। আর আজকে সেই টিভিটা একদম নতুনের মতো চকচক করছে, কিন্তু দেখো টিভিটা আজকে চালাচ্ছি একদম ছবি আসছে না, শুধু এই ইলেকট্রিক কেটেলটা ওখানে সেট করার জন্য। আর আমি তো এইসব সম্পর্কে বেশি কিছু বুঝিও না, আমার হাজব্যান্ড যদি বলতো যে ওখানে রেখো না, মানে তিল তিল করে গড়ে তোলা যে আমার এই টিভিটা একদম খারাপ হয়ে গেল, আমার ভীষণই খারাপ লাগছে কালকে রাত থেকে। আমার মানে কি বলবো, আমরা তো মধ্যবিত্ত একদম গরিবই বলতে পারো, কিন্তু কোনো কিছু এখনো নিজে হাতে সেভাবে করতে পারিনি, যে কি করব, সেই জন্য না টেনশনে আজকে সারাদিন একটু ভালো লাগছে না তোমাদের সামনে। এই যে ভাবলাম সন্ধ্যাবেলা আমি আসি, এসে তোমাদের একটু বলি। তো সারে যে তাকে দেখালাম, বললো যে টিভি ঠিক করে কোনো লাভ নেই, তার থেকে নতুন টিভি কেনাই ভালো, এর পুরো সব শেষ। কারণ এই সব টিভি না নষ্ট হলে সারান খুবই সমস্যা, আর অনেক টাকার ব্যাপার, যত টাকাটা অ্যামাউন্ট তত টাকা দিয়ে একটা টিভি হয়েই যাবে। আর আমার বোনের বরকে ফোন করেছিলাম, ও যেহেতু ইঞ্জিনিয়ার, ও না এইসব ব্যাপারে টেকনিক্যাল জিনিস নিয়ে অনেক কিছু বোঝে, তো ও বললো না দিদি এ সম্ভব না, টিভি পুরো গেছে,
হবেও না, তুমি বাদ দাও, দরকার আরেকটা টিভি কেনো। এই টিভির পিছনে তুমি টাকা নষ্ট করলে সেই টাকাটা আবার কদিন পরে আবার কেননা খারাপ হতে পারে। তো তার জন্য আমি কি বলবো, আমার সত্যি মানে ভীষণই খারাপ লাগছে। আমি কি বলবো, মানে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না যে এতটা কষ্ট হচ্ছে আমার লাইফে। আমি কি বলবো, আমার একটা জিনিস এই দিনকে জানো, তোমাদের আরেকটা কথা বলে, ঘুমিয়েছি রাত্রেবেলা, এই কানেরটা না খুলে কোথায় পড়ে গেছে আমি জানি না। আমি রান্না বান্না করে টোরে সব কিছু করে যখন ঘরে এসে আয়না দেখেছি, সেদিন আমি ভিডিও করিনি, দেখি আমার এই কানেরটা নেই। তারপরে আমি ভাবছি যে সোনা হারানো কতটা কষ্টের, তার থেকে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের যদি একটা সোনার কানের হারিয়ে যায়, এখন তো জানো সোনার যা দাম, তো কানেরটা হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাই না। পরে আমি ভাবলাম মাথা ঠান্ডা করে যে আমি মনটা স্থির করি, আগে স্থির করে আগে ঠাকুরকে ডেকে নিই, বাবা ভোলানাথ নারায়ণ ঠাকুরকে ডাকলাম। ডাকার পরে তারপরে আমি প্রথমে বিছানা না তুলিনি, সকালবেলা বিছানা তুলতেই দেখি আমার কানেরটা। আমি কি বলবো, এত আনন্দ পেয়েছিলাম সত্যি। মানে এই টিভিটার ক্ষেত্রেও ঠিক তাই, দেখো টিভিটা এখন পুরো ঠিক হবে না। এই টিভিটা দেখছো, এই যে বেকার এরকম পড়েই আছে, মানে চকচক করছে, কিন্তু ভিতরে তোমাদের দেখাচ্ছি চলো। মানে সত্যি মনটা খুবই খারাপ, এত কষ্ট করে জিনিসটা কিনেছি, তিল তিল করে কষ্ট করে, আর সেই টিভিটা আজকে এইভাবে নষ্ট হয়ে গেল। মানে ভাবেই দেখো, এ দেখো পিছন ক্যামেরাতে। তো দেখে বুঝতে পারলে যে কতটা কষ্ট করে কেনা টিভিটা আজকে সত্যি চোখের সামনে এইভাবে নষ্ট হয়ে যাবে। আর এই টিভিগুলো এমনই, যতই আমি টাকা খরচা করি না কেন একদমই ঠিক হবে না, এসে বলেই গেছে। আর এইটার জন্য এই হচ্ছে সমস্যায় পাশে রাখার জন্য পুরো টিভিটা নষ্ট হয়ে গেল। মানে এত বড় ভুল আমি কি করে করলাম সেটাই আমি ভাবছি, আর ভীষণই খারাপ লাগছে আমার। টিভি আর কোনো কাজের না, কষ্ট হয় জানো তো, অনেক কষ্ট করে এই সংসারটাকে একটু একটু করে তিল তিল করে ভালোবেসে গুছানোর চেষ্টা করি। আর আমার এইটুকু ঘরে না সব কিছু মানে এই মানে একটা আলনা থাকলে যে পুরোনো জামা কাপড়গুলো রাখবো, সত্যি এই ঘরটায় জায়গাই নেই, কোথাও জায়গা নেই। ছোট্ট একটা ঘর, এর ভিতর রাখি, এখন আলমারি পুরো ভরে গেছে জামা কাপড়ে, নতুন জামা কাপড় রাখার জায়গা হয় না, তো পুরোনো জামা কাপড় কোথায় রাখবো। আর এই পাকা ঘরে দেখে যেখানে সেখানে তার মার দিয়ে ভালো লাগে না। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের কাছে আমি হাত জোর করে মানে প্রার্থনা করছি যে তোমরা এই দিদি ভাইদের পাশে থেকো, আর আমার স্বপ্নের দিকে আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা আমাকে সাহায্য করো। কারণ আজকাল দেখেছি একটা চ্যানেল খুলে প্রতিটা মানুষই কিন্তু বলে যে আমার পাশে থেকেও, সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো আমি তো কোথাকার ছোট্টখাট্ট ক্রিয়েটার বলতে পারো, ডেলি লাইফ ব্লগ দিই, তো আমি তো বলতেই পারি তাই না, বড় বড় মানে এত তো যারা সাবস্ক্রাইবার সবাই বলে। তো তোমরা প্লিজ পাশে থেকো, তোমাদের কাছে একটাই অনুরোধ। আর আমরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করছি। আমি তো জানো আমার চ্যানেলে তোমরা ভাবতে পারবে না আমি যে কত মানুষকে সাবস্ক্রাইবার করে রাখি, তাদের ভিডিও দেখি। আমার হাজব্যান্ড শুধু আমাকে একটাই কথা বলে, তুমি কন্টেন্ট ক্রিয়েটার না, তুমি হচ্ছে ভিউয়ার্স, তুমি সারাদিন লোকের ভিডিও দেখো। তো আমি সবার ভিডিও দেখে সবাইকে অ্যাপ্রিসিয়েট করি, সবাইকে লাইক করি, কমেন্ট করি, তাদের ভালোবাসায় যুক্ত হই। তো আমি একটা জিনিস বুঝতে পারি না, আমি যাই ভিডিও দিই না কেন, অনেক কষ্ট করে ভিডিও দিই, তোমরা কেউ আমাকে একটু কমেন্ট করো না, আমার খুব কষ্ট হয় যে এতগুলো মানুষ 100 জনের ভিতর 5টা অন্তত লাইক আসুক, তাও আমি আশা করতে পারি না। কেন বন্ধুরা, আমার ভিতর তোমরা কি ফল দেখো, তো ভীষণই খারাপ লাগে মাঝে মধ্যে। তো হয় আমার এই চ্যানেলটাকে মানে এতদূর যেহেতু এগিয়ে গেছে, প্রায় 45,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে কিছুদিনের মতো, শর্ট ভিডিও দিয়ে হয়েই যাবে। তো 45,000 সাবস্ক্রাইবার গেইন করা কিন্তু একটা দুটো কথা না। আর সেই জন্য না এই চ্যানেলটাকে আর ছাড়তেও ইচ্ছা করে না, একটা মায়ায় পড়ে গেছে, নাহলে আমি এগুলো ছেড়ে দিতাম। সত্যি ভীষণই কষ্ট হয়। তোমরা প্লিজ 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 তোমাদের কাছে যতই বলবো না কেন ততই কম হয়ে যাবে। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। আর আমি জানি না কি করবো পরবর্তীতে, কিন্তু তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, তোমরা পাশে থেকো, ভিডিওগুলো দেখো, আর কি করলে ভালো হয় কি না করলে ভালো হয় সেগুলো বলো। আমি না সেই বাড়িয়ে ছাড়িয়ে অনেক রকম থাম্বনেল দিয়ে ভিডিও করতে পারি না, মানে বাজে কিছু লিখবো। আর আমাদের ফ্যামিলিতে এমনই একটা পরিস্থিতি যে শ্বশুর শাশুড়ি কিন্তু আমার ভিডিও দেখে, তো আমি একটা উল্টোপাল্টা থাম্বনেল দিলাম, সেটা নিয়ে বাড়িতে ঝামেলাও শুরু হয়ে গেল। মনোমালিন্য কথা না বলা, ধরো ভিডিওর ভিতরে কিছু থাকবে না কিন্তু টাইটেল থাম্বনেল এমন অনেক ইউজ করে, তো তাদের বাড়িতে প্রবলেম হয় না, কিন্তু আমাদের বাড়িতে এই নিয়ে অনেকবার প্রবলেম ফেস করেছি, যার জন্য আমার ভীষণই খারাপ লাগছে। আমি ভাবি থাক যাই হোক না কেন, আমি আজে বাজে এমন কিছু বলবো না যাতে ওনাদের হার্ট হোক, এটা তো স্বাভাবিক, কিন্তু সবাই তো সব কিছু বোঝে না, ওই জন্য আমার এগুলো মেনটেন করেই চলতে হয়। আর এই হচ্ছে কথা। তো চলো আমি এখন একটুখানি ওই বাড়িতে যাবো, ওই বাড়িতে গিয়ে আমি এখন একটুখানি পিঠে বানাবো, দেখি পিঠেগুলো হয় কি না হয়। উনুনটা তো বানিয়েছিলাম, উনুনটা দেখেছো কি সুন্দর লেপে টেপে রেখেছি, ওইটা আগুন জ্বালাবো। আর আমি কিছু জমিও মানে গুলিয়ে রেখেছি, সব টিভিটাকে বন্ধ করি, কারণ টিভি তো আর কাজের নেই, টিভিটা এখন ভাঙড়িওয়ালার কাছে বিক্রি করে দিতে হবে, এমন একটা অবস্থা। খুব কষ্ট হচ্ছে, এখন মায়া ত্যাগ করতেই হবে। তো আমার বরকে এসে বলছি যে টিভিটা কোনোভাবে ঠিক করা যাবে না, বলছে ওই টিভি আমার দরকারও নেই, মানে ও একটু রাগ রাগ দেখিয়ে বলছে। কিন্তু আমার ভীষণই খারাপ লাগছে যে কি যে হলো আমার, সত্যি আমি এত কষ্ট করে দেখেছো তো কিভাবে মানে দুটো টাকা বাঁচানোর জন্য কত কিছু করি, একটু উনুনে রান্না করব, কোথায় পাতা দিয়ে রান্না করব, এইভাবে সংসারটাকে ভালোবাসি। সত্যি যারা সংসারের প্রতি বেশি ধ্যান দেয় তাদের মনে হয় তেমন ভগবান চোখ তুলে চায় না, আমারই তাই মনে হচ্ছে এখন।
যাই হোক, তোমরা অবশ্যই পাশে থেকো, তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। তোমাদের ভালোবাসা হলে সব কিছু সম্ভব। আর দেখো, আমি রাত্রেবেলা একটু পিঠে বানাচ্ছি। মেয়ের খুব বায়না যে আমি পিঠে খাবো, তো পিঠে তো হয়ই না, তবু একটু সাহস করে বানালাম। এই যে কেনা চালের গুঁড়ো ছিল ঘরে, সে অনেক দিন থেকে, মানে মোটামুটি 1 সপ্তাহ থেকে, তাই ভাবলাম বানিয়ে ফেলি। আর বানাতে এসে তো ফুললো না, তাও মেয়ের জন্য বানালাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে